ঘুমোচ্ছে শোবার ঘরে, অথচ বসার ঘর থেকে সে শব্দ শুনতে পাচ্ছে। না, এবার তাকে কার্ডিওলজিস্ট দেখাতে বলতেই হবে। একটু শরীরের দিকে খেয়াল নেই যেন, শুধু তেল ঘি ভাজা খাবার আর মাংস খেতে এত ভালোবাসে যে কারো বিধিনিষেধ মানে না। ডক্টর বললে তবেই বুঝবে, নয়তো তার কথা তো কানেই নেবে না। খোকনকে টাকা পাঠাতে এবার আর পুজোয় বাজার করবে না, তাহলেই তো অনেকটা টাকা সেভ করা যায়। তার তো কত শাড়ি আলমারিতে পড়ে আছে, আর রাজনেরও ধুতি পাঞ্জাবি কম নেই। খোকন না বললেও তার জন্য এক সেট নতুন পোশাক তো দিতেই হবে, নইলে সে বন্ধুদের কাছে খুব ছোট হয়ে যাবে। আর যদি ঘরে পড়ে থাকা দুল জোড়া বেচে দেয়, বাদ বাকি টাকা ম্যানেজ হয়ে যাবার কথা। সে যখন এসব ভাবনায় ডুবে আছে, ঠিক তখনই তার মোবাইল ফোনটা বেজে উঠল। রাজনের ঘুম ভাঙার আগে ফোনটা তাকে ধরতে হবে ভেবেই এক ধরে চার্জার থেকে খুলে ফোনটা হাতে নিতেই দেখলো অতনুর কল। রিসিভ করে হ্যালো বলতে অতনুর কণ্ঠ। তুমি আজ একবারও ঘুমাওনি তাই না? তুমিও তো জেগে আছো, সারাদিন অফিস মিটিং আরো কত কাজ থাকে তোমার। না ঘুমিয়ে শরীর খারাপ করো না অতনু। আর তোমার বুঝি শরীর খারাপ হবে না? অত চিন্তা করছো কেন? আমি তো আছি, সব ঠিক করে দেব। খোকনের ব্যাপারটা মিটে গেছে, আর বাদ বাকি আমি দেখে নেব। তুমিও তো ভেবো না। তুমি কি আমাকে কখনো আপন ভাবতে পারো না পারমিতা? এসব বলছো কেন? তোমাকে পর ভাবলে কি সব কথা বলতাম? খোকনের টাকাটা যদি আমি দেই, তবে কি তোমার খুব বেশি অসুবিধা হয়ে যাবে? অতনু, বন্ধুত্বে টাকা পয়সার লেনদেন না থাকাই ভালো, তাতে সম্পর্কে পরস্পরের প্রতি অন্তত শ্রদ্ধাবোধটা থাকে। আমার সেই সম্মানের জায়গাটা তুমি শেষ করে দিও না। যদি টাকাটা তোমাকে তোমার অ্যাডভান্স স্যালারি হিসেবে দেই, মানে মানে খুব সহজ, জবটা তোমাকে আমি দিচ্ছি তোমার অফিসে। আমার জীবনে যদি পারতাম তবে তাই দিতাম। খেয়ালই না করে বলো তো, আমার পিএস হিসেবে তোমাকে অ্যাপয়েন্ট করতে চাই। পারমিতা কিছু না বলে চুপ করে রইল। তুমি রাজি আছো তো? বলে অতনু তার জবাবের অপেক্ষায় রিসিভারটা কানে চেপে রাখলো। সকাল হতে পারমিতা রাজনকে জানিয়ে দিল যে তার চাকরি হয়েছে, সে কাল থেকে অফিস যাবে। রাজন শুনে বলল, আমার অনুমতি না নিয়ে চাকরি করবে? অনুমতি? আমি যে চাকরি করব সেটা তো তোমাকে আগেই জানিয়েছিলাম। আমি আমার স্ত্রীকে দিয়ে চাকরি করাবো না। ব্যাস। কি বললে? চাকরি করাবে না? স্ত্রীকে কি তোমার সার্কাসের কোনো প্রাণী বলে মনে হয়, যে তাকে দিয়ে কি করাবে আর কি করাবে না সে সিদ্ধান্ত নেবে? আমি বইয়ের কামাই খাওয়া কাপুরুষ নই। বাহ, কি সুন্দর বিচার। বইয়ের কামাই খেলে মানুষ কাপুরুষ হয়ে যায়। সংসারটা তো স্বামী স্ত্রী দুজনেরই থাকে, তাতে দুজন কামাই করে যদি অপূর্ণতাগুলো দূর করা যায়, সেটাতে ক্ষতি কি? সমাজে আমি মুখ দেখাবো কি করে? লোকে বলা বলি করবে যে বইয়ের টাকায় এখন সংসার চলে, আর বইয়ের বাবা দাদাদের টাকায় চললে বুঝি সেটা খুব সম্মানে লাগে? পারমিতা, মুখ সামলে কথা বলো। তোমার মতো নিগোষ্ঠিক পুরুষদের সমস্যাটা কোথায় জানো? তোমরা আড়ালে শ্বশুর বাড়িতে হাত পাততে পারো, কিন্তু বইয়ের টাকা নিলে যাত যায়। অথচ হওয়া উচিত ছিল কিন্তু উল্টোটা। সংসারটা তোমার আর আমার, আর তার সমস্যাগুলো আমাদের। তাই এর সমাধানের পথ আমাদেরই বের করা উচিত, আমার বাবা দাদাদের নয়। সংসারের ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। ভুলে যেও না যে আমি এই পরিবারের কর্তা, বলল রাজন। না, সেটা ভুলি কি করে? আর ভুলতে চাইলে বা তুমি দেবে কি জন্যে? তোমার কথা মতোই তো আজ অব্দি সব হয়ে এসেছে। কিন্তু মনে রেখো যে আমি আমার আত্মসম্মান বোধে আঘাত আনে এমন কিছুই তোমাকে করতে দেব না। কি বলতে চাইছো তুমি? পরিষ্কার ভাবে বলো। আমি চাকরি করে সংসারে টাকা দেব, তুমি আর দাদার কাছে যাবে না টাকার জন্য। রাজন বিস্ফোরিত চোখে চেয়ে রইল। পারমিতা সেটা তোয়াক্কা না করেই বলল, বউ কামাই না করলে সমাজে খুব মুখ রক্ষা হয়, আর নিজের পৌরুষকে সম্মানিত করা যায়, তাই না? কেউ জানলো না, কিন্তু পণের নামে কিংবা যৌতুক হিসেবে চুপে চাপে আদায় করা যায় শ্বশুরালয় থেকে। আর বউ কামাই করলে সেটা সমাজ জানে, তাই মিথ্যা অহমিকা ভেঙে চুরমার হয়ে যায়। সত্যিকারের পুরুষ তো সে যে স্ত্রীকে অর্ধাঙ্গিনী ভাবে, সুখে দুঃখে স্ত্রীর সাথে আলাপ করে সিদ্ধান্ত নেয়। আর স্ত্রীর কামাই খাওয়া অন্তত শ্বশুর বাড়ির থেকে চেয়ে নেওয়া টাকার চাইতে উত্তম। খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে নিল পারমিতা। আলমারি থেকে সাদা খোলের নীল বুটি দেওয়া একটা শাড়ি বেছে নিল। আজকে অফিসে তার প্রথম দিন, তাই একটু মার্জিত সাজ পোশাককেই প্রেফার করলো সে।
চুলে খোপা, কানে ছোট দুল, গলায় মুক্তার মালা আর হাতে একটা ঘড়ি। হালকা করে কাজল বুলিয়ে নিল চোখের কোল ঘেঁষে, আর ঠোঁটে একটু গ্লস। ভ্যানিটি ব্যাগটা কাঁধে নিয়ে গাড় ঘোরাতেই দেখতে পেল রাজন বেশ অবাক চোখে তার দিকে তাকিয়ে আছে। রাজন কিছু বলার আগে পারমিতা বলল, টেবিলে নাস্তা দেয়া আছে, খেয়ে নিও। আর দরজাটা ভালোভাবে লক করে চাবি নিয়ে যেও। চাবিটা যেন না হারায় সেদিকে লক্ষ্য রেখো। যদি আমি ডুপ্লিকেট চাবি নিয়ে যাচ্ছি, তাই তাড়াহুড়ো করে ফিরতে গিয়ে অ্যাক্সিডেন্ট করে বসো না আবার। চাকরিটা তুমি তাহলে করবেই, বলল রাজন। পারমিতা কোনো জবাব না দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। এখন অযথা কথা বাড়িয়ে লাভ নেই তার। তর্ক করে সময় নষ্ট করলে বাস মিস করবে সে। আজ প্রথম দিন, লেট না হওয়াই ভালো। অতনু যদিও তাকে নিতে আসতে চেয়েছিল, কিন্তু সে চায় না যে অফিসার অন্য স্টাফদের চোখে দৃষ্টিকটু এমন কিছু করুক, নইলে তার প্রতি শ্রদ্ধা সম্মান কিছুই থাকবে না সেখানে। ঠিকানা ধরে গিয়ে হাজির হতে সে দেখতে পেল 20 তলা ভবনের বিশাল অফিস। লিফট চেপে উপরে উঠে রিসেপশনে তার নাম বলতে তাকে সাথে করে নিয়ে গিয়ে তার ডেস্ক দেখিয়ে দেওয়া হলো। পারমিতা ডেস্কে বসে কিছু অফিসিয়াল কাগজপত্র ঘেঁটে দেখতে অফিসের ফোনে কল এসে গেল। আর ঘাবড়ে গিয়ে পারমিতা কাঁপা কাঁপা কণ্ঠে হ্যালো বলতে শুনলো অতনুর কণ্ঠস্বর। অফিস কেমন লাগছে? সবে তো এলাম, আমি কি পারবো? তোমাকে দিয়েই হবে। অফিসের কাজ তো আগে কখনো করিনি, প্রেমও তো আগে করনি। কিসব কথা, কেউ শুনলে কি ভাববে বলো তো? যা খুশি ভাবুক, তবে প্রেমটা তোমাকে কিন্তু করতেই হবে। রাখছি আমি, এখন আমার অনেক কাজ শিখতে হবে। আমার কেবিনে চলে এসো, সব শিখিয়ে দেব। আচ্ছা আসছি, বলে রিসিভারটা রেখে পারমিতা জেনে নিল বসের কেবিনটা কোন দিকে। দরজায় নক দিয়ে বলল, মে আই কাম ইন স্যার? ইয়েস কাম শুনে ভেতরে ঢুকতেই দরজাটা অটোমেটিক বন্ধ হয়ে গেল। পারমিতা বলল, তোমার কেবিনে কেউ ঢুকলে এভাবে লক হয়ে যায় নাকি দরজা? না, বিশেষ কেউ এলে যদি তাকে যেতে দিতে মন না চায়, এটা তখনই হয়, বলে হাসলো অতনু। তারপর পারমিতা কাপড় ট্রাক দেখাতেই তার হাত ধরে নিয়ে গিয়ে তাকে নিজের চেয়ারে বসিয়ে কাজ দেখিয়ে দিতে লাগলো। পারমিতা বুঝলো যে অতনু শুধু ভালো বন্ধুই নয়, সে শিক্ষক হিসেবে অনেক ভালো। একদিনই তার অনেকখানি কাজ শেখা হয়ে গেল। লাঞ্চ আওয়ার হয়ে গেলে পারমিতা উঠতে নিতে অতনু বলল, আমি খাবার আনিয়ে নিচ্ছি, তুমি আমার সাথে লাঞ্চ করবে। সবাই কি ভাববে বলো তো? এমনিতে আমি এতক্ষণ তোমার কেবিনে, তাও আবার আজ প্রথম দিন। যে যাই ভাবুক, যেটা সত্যি সেটা তো আর বদলে যাবে না। সবকিছুর আগে আমরা ভালো বন্ধু, আর একসাথে কাজ করতে গেলে কাজ শিখতে জানতে সময় তো লাগবেই। এরপর আর কিছুই বলার থাকে না। তবে মন থেকে অতনুর জন্য রেসপেক্ট বেড়ে যায় আরো বহুগুণ। অফিস ছুটির পর ডেস্ক গুছিয়ে ব্যাগ কাঁধে নিয়ে যখন পারমিতা লিফটের দিকে এগোচ্ছে, তখন বলতে গেলে প্রায় সকলেই চলে গেছে বাড়ির পথে। অগত্যা লিফটের সামনের বাটন চেপে একা একা অপেক্ষা করতে লাগলো। লিফট আসতে সে ঢুকে বাটন প্রেস করার আগে অতনু এসে ঢুকলো। পরিমরি করে আর বলল, আমাকে রেখে চলে যাচ্ছিলে? পারমিতা হেসে বলল, বসের সাথে যাবার সাহস নেই আমার। অতনু পারমিতার চোখে চোখ রেখে বলল, বস, স্যার, এসব ডাক তোমার মুখে শুনতে চাই না। তোমার জন্য আগে যা ছিলাম এখনো তাই আছে। আমি তো তোমায় মন থেকে সম্মান করি, তাই ওসব ডাকতে খারাপ লাগে না আমার। আমি তোমার কাছে শুধু ভালোবাসাটাই চাই, অত বেশি সম্মান দিয়ে পর করে দিও না আমায়। পারমিতা চোখ নামিয়ে নিয়ে মৃদু হাসলো। তারপর বলল, লিফটের দরজা এখনই খুলবে, আর মাত্র কয়েক ফ্লোর বাকি। সবাইকে অত পরোয়া কেন করো বলো তো? আমার ইমোশনের কি কোনো মূল্য নেই তোমার কাছে? আমি চাই না তোমার এত বছরে গড়ে তোলা সম্মান আমার কারণে নষ্ট হোক। তোমার চরিত্রে কেউ কালিমা লেপন করলে আমার তা সহ্য হবে না। তুমি তো জানো আমি তোমায় ভালোবাসি, আর কেউ না জানলেও চলবে আমার। লিফটের দরজা খুলতেই পারমিতা অতনুর হাত ছাড়িয়ে চুপচাপ নেমে পড়ে। অতনু হতাশ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রয় সেখানে, তারপর ধীরে ধীরে গাড়িতে উঠে চলে যায়। পারমিতার অভ্যেস নেই অফিস আওয়ারের পর পিক টাইমে বাসে চড়ার। এ সময় বাস ধরতে রীতিমতো যুদ্ধ করতে হয়। একের পর এক বাস ফেল করে সে যখন ক্লান্ত বিধ্বস্ত, ঠিক তখনই অতনুর কণ্ঠস্বরে যেন সম্বিত ফিরে পায়, গাড়িতে উঠে এসো, এখন আর বাস পাবে না, আর পেলেও বাড়ি ফিরতে দেরি হয়ে যাবে তোমার, বলল অতনু। রাস্তার লোকেরা বেশ অবাক হয়ে দেখছিল তাদের।
এমন দৃশ্য সচরাচর দেখা যায় না বলেই হয়তো সবার এত কৌতূহল। পারমিতা রাস্তায় সিন ক্রিয়েট করতে চাইল না বলে নীরবে এসে বসলো গাড়িতে। গাড়ি চলতে চলতে একসময় পারমিতার এলাকার সেই চৌরাস্তার মোড় এসে গেল। নেমে থ্যাঙ্কস বলে আর সে দাঁড়ালো না, চোখের পলকে যেন হারিয়ে গেল। অতনু গাড়িতে বসে ভাবছিল পারমিতাকে কাছে পাবার জায়গায় যেন আরো বেশি দূরে সরে গেল সে। এর চেয়ে তো সপ্তাহ 2 সপ্তাহ দেখা হওয়া দিনগুলো ঢের ভালো ছিল। এখন সে তার কাছে বোধহয় শুধুই বস। এসব ভাবতে ভাবতে যেন নিজের অজান্তে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ঘরে ঢুকতে মনে হলো রাজন যেন আজ বেশ আগে ভাগে বাড়ি ফিরেছে। নিজে চা বানিয়ে খেয়ে আবার পারমিতাকে অফার করছে। তার এমন আচরণ সচরাচর দেখা যায় না বলে পারমিতা বিস্মিত। অবশ্য এটা যুদ্ধের পূর্বাভাস কিনা সে বুঝতে পারছে না। রাজনী নীরবতা ভেঙে প্রথমে কথা শুরু করলো, অফিস কেমন লাগলো? ঠিকানা খুঁজে পেতে কোনো সমস্যা হয়নি তো? ভালো না, তেমন সমস্যা হয়নি। বাসের যা ঝক্কি তা এত দ্রুত ফিরলে কি করে? অফিস থেকে গাড়ির ব্যবস্থা আছে নাকি এমপ্লয়ীদের জন্য? পারমিতা যেন একটা ধাক্কা খেলো। সে আন্দাজ করার চেষ্টা করলো যে রাজন কিছু দেখেছে নাকি। এমনি জিজ্ঞেস করছে। সে সাহস করে বলেই ফেললো, স্যার নামিয়ে দিয়েছেন। রাজন বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে আছে। অতঃপর বলল, প্রথম দিনই বসকে হাত করে নিলে নাকি বস তোমার কোনো প্রাক্তন প্রেমিক? বলে জবাবের অপেক্ষা না করে হো হো করে হাসতে লাগলো। পারমিতার কথা না বাড়িয়ে উঠে চলে গেল ড্রেস চেঞ্জ করতে। সারাদিন অফিস করে এখন আরেকবার স্নান করে ফ্রেশ না হলেই নয়। সাভারের জলে সব ক্লান্তি ধুয়ে মুছে যাক। আজ আর বেশি আয়োজন করলো না ডিনারে। ভাত, ডাল আর মাছ ভাজা। খেতে বসতে না বসতেই খোকনের ফোন ধরলো রাজনী। খোকন বোধহয় টাকার কথা কিছু বলছে আর তাই রাজন ফিসফাস করে বুঝ দিতে চাইছে। কিন্তু পারমিতা জানে খোকন বুঝ মানার ছেলে নয়। তাই অগত্যা সে উঠে গিয়ে রাজনের হাত থেকে রিসিভারটা নিয়ে খোকনকে বলল, টাকাটা তুই পরশু নাগাদ পেয়ে যাবি। সত্যি তো? খোকন জানতে চাইল। পারমিতা বলল, সত্যি। তুই শুধু মন দিয়ে পড়ালেখাটা কর, আর কিছু তোকে চিন্তা করতে হবে না। রিসিভারটা রাখতেই রাজন জানতে চাইলো, বলে ছেলেকে তো আশা দিয়ে ভোলালে, তা রাতারাতি অত টাকা দেবে কোথা থেকে? সেসব ভাবনা আমার। বলে পারমিতা ডিনার টেবিলে ফিরে গেল আর রাজন পিছু পিছু গিয়ে চুপচাপ খেতে বসলো। সকাল হতে ঠিকই দিয়ে এসে হাজির। এখন অফিস যায় বলে বেশ সকাল সকাল কাজ গুছিয়ে যেতে হয় পারমিতাকে। জন্টুর মা প্রায় 10 বছর হয় এ বাড়িতে কাজ করে। কোনো কাজ কিভাবে করতে হবে সব তার জানা। তবুও পারমিতার মধ্যে অস্থিরতা কাজ করে, যেন অফিসে দেরি না হয়ে যায়। সেটা কাজের টানে না, অতনুর জন্য সে জানে না। বাস পেতে আজ একটু দেরি হয়ে গেল তার। না, কাল থেকে আরো জলদি জলদি হাত লাগাতে বলবে জন্টুর মাকে। আর সে নিজেও কিছুটা কাজ রাতে এগিয়ে রাখবে, নইলে অতনু মুখে কিছু না বললো মনে মনে নিশ্চয়ই তাকে খুব ইরেসপন্সিবল ভাববে। সেটা সে কিছুতেই আর হতে দেবে না। অফিসে ঢুকে আজ নিজের ডেস্কের কাজ সে ভালোই সামলালো। কাজের চাপে যে কখন ঘড়ির কাঁটা সন্ধ্যে 6টায় গিয়ে ঠেকলো তা পারমিতার খেয়াল নেই। অতনু এসে যে কখন দাঁড়িয়েছে সেটাও লক্ষ্য করেনি সে। নীরবতা ভেঙে অতনু বলে উঠলো, কাজে এত বেশি মনোযোগী হয়ে গেছো যে আমাকেই ভুলে গেছো, তাই না? পারমিতার বুকে যেন বাঁধলো কথাটা। সে অপ্রস্তুত হয়ে বলল, তা হবে কেন? অফিস তো কাজের জায়গা, আর সেখানে এসে যদি ফাঁকি দিয়ে বেতন নেই তবে সেটা ঘোর অন্যায়। আমি না হয় তোমার জীবনে সবটাই ফাঁকি, কিন্তু আসল যে সে তো বাড়িতে অপেক্ষা করছে। তার জন্য হলেও কি ঘড়ি দেখতে নেই? কেউ কারো পথে বসে নেই অতনু। সেটা তো আমার বেলা শতভাগ সত্য। পারমিতা একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে পড়ল। চুপচাপ লিফটের দিকে যে কি মনে করে একবার পিছনে ফিরে তাকালো আর দেখলো যে অতনু দুঃখ ভারাক্রান্ত চোখে তাকিয়ে আছে তারই দিকে। সে নিজের আবেগকে আর ধরে রাখতে পারল না, ছুটে গেল অতনুর দিকে। এক মুহূর্তে জড়িয়ে ধরলো তাকে আর চুমোয় চুমোয় ভরিয়ে দিল তার মুখ। তারপর বাঁধন আলগা করতে নিতেই দেখলো যে অতনু তাকে শক্ত হাতের বন্ধনে জড়িয়ে রেখেছে, যেন কিছুতে আর দূরে সরে যেতে দিবে না। পারমিতা অতনুর চুলে হাত বুলিয়ে দিচ্ছিল আর বলছিল, আজ বাড়ি যাবে না। ওহো, এভাবেই থাকবো? এত ছেলে মানুষই করলে হবে? আমার তো সংসার আছে। আজ দেরি করলে যদি কাল থেকে আর বেরোতে না দেয় তখন কি হবে সেটা ভেবে দেখেছো? অত বেশি ভাবনা আমি ভাবতে পারবো না। আমার শুধু তোমাকে চাই ব্যাস। পারমিতার কোলে মাথা রেখে সে শুয়েছিল তার কেবিনের সোফায়। পুরো অফিসে এখন তারা
দুজন ছাড়া আর কেউ নেই। এরই মধ্যে বেশ জরুরি একটা কল আসলো। অতনু সেভাবেই কথা বলে কল শেষে রিসিভারটা রাখতেই পারমিতাকে বলল, একটা বিজনেস ট্যুরে পুরী যেতে হবে আমাকে কাল। তাহলে তো তোমার এখনই বাড়ি গিয়ে গোছগাছ করা উচিত, পারমিতা আদেশের স্বরে বলল। শুধুই আমার না, তোমারও বলে। অতনু থামলো। মানে কি? মানেটা হলো এই যে আমি তোমাকে ছেড়ে কিছুতেই যাব না, তুমিও যাচ্ছ আমার সাথে। এটা কিরকম জিদ হলো বলো তো? এই কদিন এমনিতেই যেরকম দূরে দূরে থেকেছো, তাতে আমার ভয় হয় যে ফিরে আসলে আমায় চিনতে পারো নাকি। পারমিতা হেসে বলে, তোমাকে ভুলে যাওয়া কি অত সহজ ভেবেছো আমার জন্য? মরুভূমির বুকে তৃষ্ণা মেটায় যে এক ফোঁটা জল, তুমি সেরকম কেউ আমার জীবনে। অতনু পারমিতার চোখে অপলক তাকিয়ে রয়। সময় বয়ে যায়, দুজনের কারো সে হুঁশ থাকে না। যেন চোখে চোখে আজ না বলা সব কথা বলবে দুজনে। তারপর অতনু এক সময় মুখ গুজে দেয় পারমিতার পেটে, চুমু খেতে থাকে নাক ডুবিয়ে। আর পারমিতার শরীরটা যেন শিহরণে কেঁপে উঠল। সে সুখের সাগরে ভেসে যেতে থাকে। হঠাৎ ফোনটা বাজতেই পারমিতা সম্বিত ফিরে আসে। অতনুকে সরিয়ে সে উঠে পড়ে আর কল রিসিভ করতে নিয়েই দেখে রাজন কল করেছে। হ্যালো বলতে রাজনের উৎকণ্ঠিত কণ্ঠ কানে বাজে। কোথায় তুমি? ঠিক আছে তো? কোনো বিপদ আপদ হয়নি তো তোমার? এক নাগারে বলে চলে রাজন। পারমিতা আসছি, ঠিক আছে আমি বলে কলটা কেটে দিয়ে ব্যাগটা হাতে নিতে অতনু বলল, চলো দিয়ে আসি তোমাকে। পারমিতা বলল, না আমি একাই যেতে পারবো। অতনু কিছু বলার আগে সে অন্তদন্ত হয়ে লিফটে উঠে নিমেষেই চলে গেল। অতনু একা অফিস ঘরে বসে ভাবতে লাগলো, সে কি পারমিতার জীবনে অনাহূত অতিথি হয়ে এসেছে, যে কিনা তার সমস্যাগুলোকে আরো জটিল করে দিচ্ছে। তারপর মনে পড়লো পারমিতার বলা কথাটা, মরুভূমির বুকে তৃষ্ণা মেটায় যে এক ফোঁটা জল, তুমি সেরকম কেউ আমার জীবনে। না, সে অনাকাঙ্ক্ষিত না। পারমিতাও চায় তাকে ভালোবেসে জীবনে। চোখ থেকে যেন এক বিন্দু জল গড়িয়ে পড়লো। হঠাৎ আসা সুখটা যে ক্ষণিকের, তা মনে হতে যেন অস্থিরতা বেড়ে গেল। তার কোনো পিছুটান না থাকলেও পারমিতার তো স্বামী সংসার সব আছে। সেখানে অতনু নিচুকে একটা কাকতালীয় যোগাযোগ। পুরোটা পথ বাসে যেন শিহরণে কাঁপছিল পারমিতা। অতনুর স্পর্শের সুখ সে এখনো অনুভব করতে পারছে। তার হৃৎপিণ্ড দিয়ে যেন একটা শীতল স্রোত বয়ে যাচ্ছে। কাঁপতে লাগলো অঝোর ধারায়। সে বুঝতে পারছে অতনুকে ফিরিয়ে দেওয়ার সাধ্য তার নেই। তার শরীর মন অতনুকে চায় ঠিক ততখানি যতখানি অতনু তার জন্য ব্যাকুল। চোখ মুছে ব্যাগ থেকে পাউডার পাফ বের করে বুলিয়ে নিল, যাতে করে তার কান্নায় বিধ্বস্ত চেহারা রাজন বুঝতে না পারে। বাস থেকে নেমে মনে হলো পা টেনে টেনে চলছে সে বাড়ির পথে। আজ যেন কিছুতেই মন সায় দিচ্ছে না ঘরে ফিরতে। অপরাধ বোধ কি কাজ করছে তার মধ্যে, নাকি অতনুকে ছেড়ে আসার জন্য কষ্ট হচ্ছে, সেটা তার জানা নেই। ডোরবেল বাজতে দরজা খুলে দিল রাজন। পারমিতাকে দেখে বলল, তোমাকে এমন দেখাচ্ছে কেন? কোনো বিপদ আপদ হয়নি তো? অনুসন্ধানী দৃষ্টি রাজনের। বিপদ? পারমিতা যেন আচমকা চমকে উঠে বলল, কই না তো, কোনো বিপদ হয়নি আমার। চেহারা দেখে তো মনে হচ্ছে ভয় পেয়েছো। কোনো গুন্ডা বদমাশ পিছে পড়েছিল নাকি? না, আমি ঠিক আছি। আর আমার বয়সের কারো পিছে কেন পড়তে যাবে কেউ? রূপ যৌবন তো তোমার এখনো কিছু কম নেই, তাই সাবধানে থেকো, নইলে বিপদ হতে বেশি দেরি লাগবে না। রাজনের গলার স্বরে যেন বিরক্তি ঝরে পড়লো। পারমিতা হন্তদন্ত হয়ে তড়িঘড়ি করে পোশাক পাল্টে নেয়। তারপর আর দেরি না করে ডিনারের আয়োজনে লেগে পড়ে। তাড়াহুড়ো করতে গিয়ে ভাতের গরম মার হাতে পড়ে। তার হাত খানিকটা পুড়ে যায়। আজ যেন সে বড় বেশি আনমানা। কোনো ব্যথাবোধ তাকে ভাবায় না। রাজনকে ডেকে ডিনার টেবিলে খাবার দিয়ে সে বসলো আর উঠলো। রাত বাড়তে থাকে। রাজন একসময় ঘুমিয়ে পড়ে আর পারমিতা চুপচাপ তার পাশে শুয়ে থেকে যেন জোর করে চোখ বন্ধ করে নিজেকে বোঝাতে চায় সবকিছু আগের মতন স্বাভাবিক আছে। সে বদলে যায়নি, রাজনও বদলায়নি। আর অতনু তো কোনোদিন তার ছিলই না। কি ভুল করতে যাচ্ছিল সে? আর যদি রাজনের কলটা না আসতো, তবে কি অঘটনটাই না ঘটতো। তখন সে রাজন, খোকন আর সবার সামনে কোন মুখে দাঁড়াতো। কিন্তু কেন অঘটনটাকে তার অঘটন বলে মনে হচ্ছে না? কেন মন আরো বেশি চাইছে অতনুকে? কেন মনে হচ্ছে সময়টা বোধহয় তখন থমকে গেলে ভালো হতো? আজ অফিস থেকে ফিরে সে স্নান করলো না কেন? সত্যি তো এটাই যে অতনুর স্পর্শ গায়ে মেখে রাখতে চেয়েছিল সে। এখনো যেন এই মধ্যরাতে সে অনুভব করতে পারছে অতনুকে। তার শরীরের প্রতিটি ছোঁয়া, আদর আর স্পর্শ পারমিতাকে সুখের শিখরে নিয়ে যায়।
পেটের কাজটাই যেন এখনো শিরশির করছে সে কথা ভাবতে। মোবাইলটা সাইলেন্ট করে রাখা ছিল, তাই অতনুর একের পর এক কল সে শুনতে পায়নি। ঘুম না আসা একসময় উঠে ব্যাগ থেকে ফোন বের করে হাতে নিতে দেখতে পেলে ইতিমধ্যে প্রায় 10-12 বার কল দিয়ে ফেলেছে অতনু। আজ যেন কিছুতেই সে নিজেকে ক্ষমা করতে পারছে না, আর তাই মোবাইলটা ব্যাগে রাখতে নিতেই মনে হলো অতনু বোধহয় দুশ্চিন্তা করছে যে এত রাতে সে ঠিকঠাক ভাবে ঘরে ফিরতে পেরেছে কিনা। তাই একটা টেক্সট করে দিল, এটা জানিয়ে যে সে নিরাপদে বাড়ি ফিরতে পেরেছে। অতনু মেসেজটা সাথে সাথে সিন করলো আর ভাবতে লাগলো তাদের মধ্যে কি এতটাই ফর্মাল রিলেশন যে এভাবে একটা টেক্সট করে দিয়েই তার উৎকণ্ঠা দূর করা যাবে। সে তো চায় না পারমিতাকে দুঃখ দিতে, কিন্তু তার ভালোবাসাই যদি পারমিতার দুঃখের কারণ হয় তবে সে কি করবে? তার মনে পারমিতার জন্য যে অনুভূতি তা তো আড়াল করা যায় না। জীবনে দুঃখ, কষ্ট, দারিদ্র্য, সংঘাত কোনো কিছুতেই সে হার মানেনি, ভেঙে পড়েনি শত বাধা বিপত্তি সত্ত্বেও। কিন্তু আজ সে বুঝেছে ভালোবাসা পেয়ে হারানোর চেয়ে বেশি কষ্টের আর কিছুই নেই। 50 বয়সের অতনু সেনাল তাই আজ খুব অসহায় বোধ করছে। বিধাতার কাছে যেন আজ তার সেই ছেলেবেলার অসম্ভব সব চাওয়ার মতো করে চাইতে ইচ্ছে করছে পারমিতাকে। বুক থেকে মনে হলো একটা আর্তনাদ বেরিয়ে এলো, আর কিছু চাই না, শুধু তাকে আমার করে দাও। সারা রাত নির্ঘুম কাটিয়ে পারমিতার যেন মাথাটা ভার লাগছে। এক কাপ চা নিয়ে সে বসলো বারান্দায়। সূর্যের আলো চোখে লেগে ধাঁধা করছে। এক ঝাঁক পায়রা উড়ে গেল দেখে ভালো লাগলো, আর মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা। দাদার খুব শখের কিছু পায়রা ছিল, সারাদিন না খাওয়া ভুলে সে ওগুলো নিয়েই পড়ে থাকতো। তাদের বাড়িতে পায়রার দেখভাল করার সময় কারোরই নেই এখন, কিন্তু দাদাকে সে দেখেছে ছুটির দিনগুলোতে আশেপাশের কারো বাড়ির পায়রা উড়ে এলে হাতে নিয়ে স্নেহ করতে। হয়তো শখ ক্ষণস্থায়ী, কিন্তু তার ছাপ পড়ে যায় মনে চিরকালের জন্য। জন্টুর মার ডাকে ভাবনায় ছেদ পড়লো। বৌদি, থালা বাসন ধুয়েছি, রুটি বেলে রেখেছি, কাপড় কেচে ছাদে শুকোতে দিয়েছি, আর কিছু করা লাগবে? এখন আর কিছু লাগবে না, তাহলে একবার সন্ধ্যায় এসো, বলল পারমিতা। দরজাটা লাগিয়ে সে রুটি শিখতে দাঁড়ালো। সে আজ যেন কোনো কাজে হাত লাগাতে পারছে না, অথচ রাজন একটু পরে নাস্তার জন্য তাগাদা দিবে। কোনো ক্রমে ডিম মামলেট করে টেবিলে রাখতে না রাখতেই রাজন এসে বসলো নাস্তা করতে। পারমিতা রাজনকে নাস্তা দিয়ে নিজে আর বসলো না, চলে গেল শোবার ঘরে বিছানা গোছাতে। নাস্তা সেরে বেডরুমের দরজার কাছে এসে তা দেখে রাজন বলল, কি ব্যাপার, শরীর খারাপ করলো নাকি? অফিসে যাবেন আজ? না, শরীর ঠিক আছে, ভাবছিলাম আজ খোকনের জন্য পুজোর কেনাকাটা সেরে ফেলবো। তোমার নতুন চাকরি, অযথা ছুটি কাটানো কি ভালো হবে? তার চেয়ে বরং ছুটির দিনে যেও, এখনো তো পুজো আসতে ঢের দেরি। পারমিতা কথা কাটানোর জন্য বলল, বাবাকে অনেকদিন দেখতে যাই না, আজ একবার না হয় দেখে আসি। দাদার কথাও খুব মনে হচ্ছে সকাল থেকে। রাজন অবাক দৃষ্টিতে চেয়ে থেকে বলল, আচ্ছা তোমার কি হয়েছে বলো তো, অফিসে কোনো ঝামেলা? পারমিতার গলাটা যেন শুকিয়ে গেল। ভয়ে ভয়ে সে বলল, কই কিছু হয়নি তো। তাহলে এটা কিভাবে ভুলে গেলে যে আজ ওয়ার্কিং ডেতে দাদা বাসায় থাকবে না? পারমিতার মাথাটা ধপধপ করে উঠলো। সে কি পাগল হয়ে যাচ্ছে? কিসব ভুলভাল বকছে? না, তাকে কথা বলার ক্ষেত্রে আরো সতর্ক হতে হবে। অসতর্কতা বশত এমন কিছু সে করবে না যাতে রাজনের সন্দেহ হয়। অত কি ভাবছো? কাল দেরিতে ফিরলে আজ অফিস থেকে পালিয়ে বাঁচতে চাইছো? দেখে মনে হচ্ছে কিছু একটা তো গড়বড় হয়েছে, তাই বললাম। কাল অফিস থেকে জানালো যে একটা বিজনেস কনফারেন্স অ্যাটেন্ড করতে পুরী যেতে হবে, তাই টেনশন হচ্ছে, জবাবে বলল পারমিতা। ও, এই ব্যাপার, ভালো তো। তোমার তো এমনিতেই ঘোরাঘুরির খুব শখ, যাও না অফিসের টাকা একটা ফ্রি ট্যুর দিয়ে এসো। পারমিতা বিস্মিত হয়ে বলল, তুমি বলছো কথা? যেতে দেবে আমাকে? না দিলে বা তুমি শুনবে কেন? চাকরি যেহেতু করছোই, তখন এসব তো মামুলি ব্যাপার। মিটিং, কনফারেন্স, ট্যুর এগুলো জবের একটা পার্ট। বলে রাজন আর দাঁড়ালো না। তার অফিসে দেরি হয়ে যাচ্ছিল, তাই সে অগত্যা মেইন ডোরের দিকে পা বাড়ালো। পারমিতা বসে বসে রাজনের বলা কথাগুলো ভাবছিল। এর মধ্যে অফিসের HR ডিপার্টমেন্ট থেকে একটা কল আসতে ভাবনার সুর কেটে গেল। জরুরি মিটিং আছে, তার কাছে থাকা নতুন প্রজেক্টের ফাইলটা নিয়ে যেন সে হাজির হয় 10টার মধ্যে। তাড়াতাড়ি রেডি হয়ে অফিসের জন্য আজ ট্যাক্সি ডাকলো সে, নইলে অনেক দেরি হয়ে যাবে। তার ব্যক্তিগত আবেগের চেয়ে অফিসের কাজ এখন বেশি গুরুত্বপূর্ণ। ট্যাক্সি ভাড়া মিটিয়ে অফিসে এসে ঢুকতেই ঘড়িতে দেখলো হাতে আর মাত্র 5 মিনিট আছে। সে ফাইলপত্র গুছিয়ে কনফারেন্স রুমের দিকে যেতে নিতেই করিডোরে অতনুর সাথে চোখাচোখি হয়ে গেল একবার। কেউ কোনো কথা না বলে চুপচাপ
কনফারেন্স শুরু হলে তা অ্যাটেন্ড করতে লাগলো। এক পর্যায়ে অতনু প্রজেক্টরে তাদের নতুন প্রজেক্ট নিয়ে কিছু স্লাইড শো করে ব্রিফিং দিল। তারপর মিস পারমিতা বলে তার দিকে তাকাতেই সে কিছুটা ঘাবড়ে গেল, হাতে থাকা ফাইলটা এগিয়ে দিয়ে চোখ নামিয়ে নিল। কনফারেন্স শেষে সে যখন নিজের চেয়ারে বসে কিছুটা অন্যমনস্ক হয়ে ভাবছে, ঠিক তখনই অতনুর কল এলো অফিসের ফোনে। তাকে এখনই একবার যেতে হবে। পারমিতা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ভাবলো যে প্রফেশনাল দায়িত্ব তো তাকে পালন করতেই হবে, তাই আর দেরি না করে সে অনুমতি নিয়ে রুমে ঢুকলো। অতনু তাকে বসতে বলে ফাইলটার কিছু দিক আলোচনা করে তার যুক্তি শুনতে চাইলো। সে বেশ সাবলীল ভাবে জবাব দিতে লাগলো। হঠাৎ অতনুর চোখ পড়লো শাড়ির আঁচল দিয়ে আড়াল করতে চাওয়া তার হাতের দিকে। সে আচমকা হাত ধরতে নিতেই পারমিতা উঠে গিয়ে 2 কদম পিছিয়ে গেল। অতনু অবাক বিস্ময়ে তাকিয়ে থেকে নিজেকে সামনে নিয়ে বলল, হাতের এই অবস্থা হলো কি করে? ও কিছু না, সংসারে কাজ করতে গেলে এমন একটু একটু হয়। কখন হলো? ডক্টর দেখাওনি কেন? এমনিতেই সেরে যাবে, ডক্টর লাগবে না। ডক্টর লাগবে কি লাগবে না সেটা আমি বুঝবো। চলো এখনই। কেন পাগলামো করছো? অফিস ছুটির পর আমি দেখিয়ে নেব। আজ তোমার ছুটি বলে আর দেরি না করে ডক্টরের চেম্বারে কল করে নাম লেখালো। তারপর পারমিতাকে নিয়ে বেরিয়ে পড়লো অফিস থেকে। ডক্টরের চেম্বারে গিয়ে অনেক ভিড় দেখে পারমিতা বলল, আমি একা ডাক্তার দেখিয়ে যেতে পারবো, তুমি যাও অফিসে। অতনু যেন কিছু শুনতে পায়নি, তেমন ভাবেই পারমিতার পাশে বসে রইল। হঠাৎ একটা কল আসতে অতনু বলল, এসে গেছি। তোর ইমার্জেন্সি পেশেন্ট থাকলে তাদের আগে দেখ, ততক্ষণ না হয় আমরা বসলাম। ওপাশ থেকে কিছু একটা শুনে সে পারমিতাকে ইশারা করলো উঠতে। তারা এসে চেম্বারে ঢুকতে ইয়াং ডক্টর বলল, দাদা তুমি এসে বসে আছো, আর একবার কল দিয়ে জানালেও না। কারোকে বললেও তো সে আমায় জানাতো। আরে সেটা কোনো ব্যাপার না, তোর প্রফেশনাল লাইফে আমি দাদা হিসেবে সুবিধা নেওয়াটা তো ঠিক না। পারমিতা ততক্ষণে বুঝে গেছে যে ডক্টর অতনুর পরিবারের কেউ। তবে আরো বেশি অবাক হলো যখন অতনু বলল, পারমিতা ও হচ্ছে মিহির, আমার ছোট 2জন জামাজ ভাইয়ের কথা তোমায় বলেছিলাম না, তাদেরই একজন। মিহির হেসে বলল, দাদা ওনার পরিচয়টা দিলে না? পারমিতা আমার বন্ধু। বলতে না বলতে পারমিতা বলল, আমি ওনার অফিসে চাকরি করি। স্যার কারোকে ছোট করতে চান না বলে অমন বলেছেন। রাগে অতনুর কান গরম হয়ে গেল। সে পারমিতাকে কিছু না বলে মাথা নিচু করে বসে রইল। মিহির বলল, দাদা কখনোই নিজের কৃতিত্ব স্বীকার করতে চায় না। এই যে আমি আজ স্কিন স্পেশালিস্ট হয়ে চেম্বার খুলে বসেছি, এর সবই সম্ভব হয়েছে দাদার কল্যাণে। বাবার অবর্তমানে দাদাই আমাদের ভাই বোনদের ছায়া হয়ে বটবৃক্ষের মতো আগলে রেখেছিল। পারমিতা মৃদু হাসলো। মিহিরের শ্রদ্ধাভাজন রূপ দেখে তার ভালো লাগলো। আজকাল তো ছেলেমেয়েরা বাবা মায়ের অবদানই মনে রাখে না, আর সেখানে দাদার জন্য ভক্তি দেখে মন ভরে গেল। অতনু তাগাদা দিয়ে বলল, গল্প আরেকদিন করিস, আজ যে কাজে এসেছি সেটা তো দেখ। মিহির হেসে বলল, উপস, ডক্টরের চেম্বারে যে কেউ গল্প করতে আসে না সেটা আমার মনে থাকে না দাদা। তোমরা তো এমনি আসো না। রোগ ভোগ না হলে ডক্টরকে আর কে মনে করে বলে? কপট দীর্ঘশ্বাস ছাড়ল। অতনু বলল, তবে রে ছুটির দিনগুলোতে আড্ডা দিতে যাবো তোর ওখানে, তখন আবার মনে মনে গালমন্দ করিস না যেন। সকলে একসাথে হেসে ওঠে। তারপর মিহির পারমিতার হাত দেখে কিছু মেডিসিন লিখে দিল আর বলল, রোজ রাতে ঘুমানোর আগে একবার হাত ক্লিন করে মলম লাগিয়ে নেবেন। পারমিতা ভিজিট দিতে নিতে মিহির বলল, দাদার পেশেন্ট থেকে ফি নিলে আমার আর রক্ষা নেই। পারমিতা বলে উঠল, তবুও আমি তো আজ প্রথম এলাম, দাদার থেকে সেটা আমি আদায় করে নিব বলে মিহির অতনুর দিকে তাকিয়ে হাসলো। ক্লিনিক থেকে বেরোতে অতনু বলল, তোমাকে বাসায় নামিয়ে আমি অফিসে ফিরবো। এখন বাসায় গিয়ে কি করব? তার চেয়ে বরং অফিসে গিয়ে কাজ করলে ভালো লাগবে। বাসায় গিয়ে সব গুছিয়ে নাও, তুমি আজ রাতের ফ্লাইটেই যাচ্ছ আমার সাথে। পারমিতা বলে উঠল, এটা কি বসের অর্ডার? অতনু বলল, ট্যুরটা খুব ইম্পর্ট্যান্ট, তোমার প্রফেশনাল অ্যান্ড পার্সোনাল বোথ পারপাসের জন্য। পারমিতা নির্লিপ্তভাবে তাকালো অতনুর দিকে, চুপচাপ গাড়িতে বসে বাড়ি ফিরে গেল। বাড়ি ফিরে স্নান করে মাছ মাংস ডিম আর কয়েক পদের সবজি ফ্রিজ থেকে বার করে কাটাকুটি করে রাখতে বসলো। কদিনের ট্যুর জানা নেই তার। অতনুকে জিজ্ঞেস করেনি সে, চাইলেই জানা যেত, কিন্তু কেন জানি সব ছেড়ে ছুড়ে নিরুদ্দেশ হতে ইচ্ছে করে মাঝে মধ্যে। আর তাই এবার সে স্বেচ্ছায় সজ্ঞানে যাচ্ছে মুক্তির স্বাদ পেতে। হোক না অফিসের ট্যুর, তবুও তো চেনা গণ্ডির বাইরে কদিন পা ফেলা যাবে।
রান্না বান্না শেষ করে ব্যাগ গোছানো শুরু করতেই রাজন এলো অফিস থেকে। সে রাজনকে জানালো যে আজ রাতের ফ্লাইটেই যাচ্ছে কনফারেন্স অ্যাটেন্ড করতে। রাজন জানতে চাইলো কদিনের ট্যুর আর কে কে যাচ্ছে। পারমিতার তো কিছুই জানা নেই, তবুও সে বলল 3 দিনের ট্যুর, আর অফিসে 4-5 জন যাচ্ছে তারা। মিথ্যা বলল, কিন্তু সত্যিটা যে কি তা তো সে নিজেও জানে না। জন্টুর মা এসে দেখে পারমিতা গোটা 4 শাড়ি আর টুকিটাকি কসমেটিক্স ভরছে ট্রাভেল ব্যাগে। সে জিজ্ঞেস করলো, বৌদি তোমরা কোথাও যাচ্ছ? পারমিতা বলল, শুধু আমি যাচ্ছি, তোমার দাদা বাড়িতে আছেন। তুমি সকালে এসে চা রুটি করে দিও, আর সন্ধ্যাবেলা এসে চাটে ভাত ফুটিয়ে দিতে পারবে না? জন্টুর মা বলল, সে আমি পারবো বৌদি, কিন্তু দাদা কি খাবেন আমার রান্না? আর তুমি কবে নাগাদ ফিরবে? তোমার দাদাকে আমি বলে যাচ্ছি, আর ফিরবো শীঘ্রই। পারমিতা ঠিকে ঠিকে বিদায় করে রাজনের সাথে কিছু সাংসারিক আলাপ সারলো। তারপর ইতস্তত করতে করতে অতনুকে একবার কল দিয়ে বসলো। সে হ্যালো বলতে অতনু বলল, আসছো তো? পারমিতা চুপ করে থাকলো। অতনু বলল, আমি তোমার অপেক্ষায় থাকবো। পারমিতা কিছু বলছে না দেখে অতনুই আবার বলল, তোমাকে পিক করে নিয়ে যাব, রেডি থেকো। পারমিতা প্রায় ফিসফিস করে বলে উঠলো, তুমি এসো না অতনু, আমি একাই আসতে পারবো এয়ারপোর্টে। অতনু বলল, আচ্ছা বেশি দেরি করো না কিন্তু। পারমিতা ফোন রেখে একটা বটল গ্রিন কালারের শাড়ি পরে তৈরি হয়ে নিল। শাড়ির সাথে ম্যাচিং শাল, কপালে মেরুন রঙের টিপ আর মেরুন লিপস্টিকে তার গায়ের রং যেন ফুটে বেরোচ্ছে। হাতে একরঙা বটল গ্রিন কাচের চুড়ি আর কানে ঝুমকা। চুলে খোপা বাঁধতে বাঁধতে সে দেখলো রাজন এসে দাঁড়িয়ে তাকিয়ে দেখছে। সে রাজনকে বলল, রান্না বান্না সব করে যাচ্ছি, শুধু চা রুটি আর ভাত জন্টুর মা করে দিবে, চুপচাপ খেয়ে নিও, কোনো ঝামেলা করো না। মাত্র তো কটা দিন, একটু মানিয়ে নিও, আর ঘরের দরজা জানালা সব ভালো করে লক করে ঘুমিও। অফিস যাওয়ার সময় দরজার চাবি আগে পকেটে ভরে নিয়েছো কিনা সেটা মনে করে চেক করে তারপর লক দিও। রাজন বলল, সকালে তো বললে না যে আজই যাবে? পারমিতা কিছু বলার আগেই বলল, তাড়াতাড়ি ফিরে এসো, ভালো থেকো। খুব সাধারণ কথা, কিন্তু পারমিতার চোখে জল এসে গেল। কিছু বলতে চেয়েও বলতে পারল না। কেন জানি মনে হচ্ছিল সে আর ফিরতে পারবে না। রাজন ট্যাক্সি ডেকে ব্যাগ সমেত তাকে উঠিয়ে দিয়ে নিজেও আসতে চাইল সাথে, কিন্তু পারমিতা বলে উঠলো, তুমি এত রাতে অত দূর যা আসায় ধকল হয়ে যাবে, তার চেয়ে বরং দরজা জানালা ভালো করে লক করে বসে নিউজ দেখো, আমি এয়ারপোর্ট পৌঁছেই কল দেব। রাজন সেটা মেনে নিয়ে ঠায় দাঁড়িয়ে রইল। যতক্ষণ ট্যাক্সিটা চোখের আড়াল না হয়। ট্যাক্সি চলতে চলতে যখন অনেকটা পথ এসে গেছে, তখন পারমিতা ভাবতে লাগলো, শেষ কবে সে একা পরিবারের কারোকে ছাড়া কোথাও গিয়েছিল? কলেজের পিকনিক? না, সেটাতে তো তার পরিবারের কেউ না থাকলেও বান্ধবীরা ছিল, আর তাদের মধ্যে কয়েকজন তো স্কুল থেকে ফ্রেন্ড। একা বলতে সে বড়জোর শপিং মল আর না হয় কাঁচা বাজার অব্দি ঘুরেছে, এর বেশি কখনোই যাওয়া হয়নি। আর এখন যখন সে যাচ্ছে একা, তখন কেমন জানি ভেতরটা ফাঁকা ফাঁকা লাগছে। মুক্তির আনন্দের জায়গায় যেন বিষাদ কাজ করছে মনে। তার তো খুশি হবার কথা, বহুদিন ধরে সংসার থেকে যে ছুটি সে চেয়েছিল তা পূর্ণ হচ্ছে। নিজের মতো স্বাধীন কটা দিন কাটিয়ে আসতে পারবে, কিন্তু সংসারকে যতটাই বোঝা মনে করা হোক না কেন, তা ছাড়া যেন জীবনটা অন্তঃসার শূন্য। ড্রাইভারের ডাকে সম্বিত ফিরতে দেখলো যে এয়ারপোর্ট চলে এসেছে। নেমে ভাড়া চুকিয়ে লাগেজটা টেনে নিয়ে ভেতরে ঢুকতে নিতে অতনুর হাসি মাখা চেহারাটা চোখে পড়লো। তাকেই দেখছে যেন অপলক নয়নে। পারমিতা কিছুটা লজ্জা পেল। আজ বোধহয় সে একটু বেশি সেজে গুজে এসেছে। অতনু তার ব্যাপারে কি ভাবছে কে জানে। ধীর পায়ে সে সামনে এগোলো। অতনুর কাছাকাছি এসে দাঁড়াতে সে বলল, কোনো অসুবিধা হয়নি তো আসতে? রাজন ট্যাক্সি করে দিয়েছিল আর কোনো সমস্যা হয়নি, জবাবে বলল পারমিতা। অতনু বলল, ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে, চলো তাহলে ভেতরে ঢোকা যাক। রাজনকে একটা কল করে আগে জানিয়ে দেই যে আমি সেফলি আসতে পেরেছি, একটু ইতস্তত করে বলল পারমিতা। অতনু বলল, ঠিক আছে, তুমি কথাবার্তা সেরে নাও, আমি আসছি ততক্ষণে। অতনুকে রাজনের নাম এতবার নেয় মাইন্ড করলো। একটু আগেও কত হাসিখুশি ছিল, আর এখন যেন কি একটা মলিনতা ঘিরে রয়েছে তাকে। পারমিতা একটা দীর্ঘশ্বাস ছেড়ে রাজনকে কল করলো। রাজন বোধহয় তার কলের অপেক্ষাতেই ছিল, তাই রিং বাজতেই সাথে সাথে ধরলো। হ্যালো পারমিতা, তুমি ঠিকঠাক পৌঁছেছো তো? এয়ারপোর্টে কোনো সমস্যা হয়নি তো? আমি ঠিক আছি, কোনো সমস্যা হয়নি, তুমি চিন্তা করো না। অফিস কলিগদের খুঁজে পেয়েছো? জানতে চাইলো রাজন।
পেয়েছি বলে চুপ হয়ে গেল পারমিতা। মিথ্যা বলার জন্য কিছুটা গ্লানি কাজ করছে, তাই সে কথা প্রসঙ্গ ঘুরিয়ে বলল, তুমি ডিনার করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, নইলে সকালে অফিস লেট করবে। রাজন আচ্ছা ঠিক আছে, কাল কথা হবে আবার বলে কল রাখলো। মোবাইল বন্ধ করে ব্যাগে রেখে তাকাতেই দেখলো অতনু এসে দাঁড়িয়ে আছে। কখন থেকে কে জানে তার কথা শেষ হবার অপেক্ষাই হয়তো করছিল। সে তাকিয়ে মৃদু হাসলো, তারপর বলল, একটু যেন শীত পড়ে গেছে তাই না, চলো কফি খাওয়া যাক। পারমিতা সহজ হতে অতনু যেন স্বস্তি ফিরে পেল। সে অনেক কথা বলেই চলেছে, অফিস, প্রজেক্ট, ট্যুর, আরো কি কি সব হাবি যাবে, যা মনে আসছে হয়তো তাই বলছে। পারমিতা শুনতে ভীষণ ভালো লাগছে। এই প্রাণ চঞ্চল হাসি মুখের অতনুকে তার বেশ লাগে। বিজনেস ক্লাসের সিট বুঝে নিয়ে তারা যখন যাত্রা আরম্ভ করলো, তখন আর সব কাপলদের দেখে পারমিতার মনে হলো, কি হতো যদি তারাও আমার সত্যিকার জুটি হতো। খুব বেশি ক্ষতি কি হয়ে যেত? কেন সে নিজের আবেগ অনুভূতিকে স্বীকার করতে পারছে না? ভালো তো সেও বাসে অতনুকে, তাহলে কেন সে এই দূরত্ব সাজিয়ে রাখতে চায়? রাজনের নামটা কি সেজন্যই অতবার নিল অতনুর সামনে? তাকে কি বুঝিয়ে দিল যে যাচ্ছি, কিন্তু ভুলে যেও না আমি রাজনের স্ত্রী? কিন্তু সে কাকে ধোকায় রাখছে, অতনুকে না নিজেকে? যদি সে রাজনেরই হয়, তবে অতনুর চোখে কেন সে নিজেকে সুন্দর দেখতে চায়? এত সব ভাবনার মাঝে তারা ডিনার করলো। কেউ কিছু বলছে না, দুজনেই চুপ। অতনু হঠাৎ বলে উঠল, তোমার মেডিসিন এনেছো তো সাথে? পারমিতা হেসে বলল, তুমি অত কষ্ট করে ডক্টর দেখালে, না এনে কি পারি? অতনু মুস্কি হেসে বলল, খুব জ্বালাই তোমায় তাই না? তুমি যে আমার এত কেয়ার করো, ভয় হয় পরে না অভ্যাসে পরিণত হও বলে পারমিতা চোখটা বন্ধ করলো। অতনু তাকিয়ে দেখছিল তার অপরূপ চেহারা। এত কাছে থেকে আগে কখনোই এমন ভাবে পারমিতাকে দেখেনি। সে নিজের হাতটা মাথায় রেখে আবার কি মনে করে সরিয়ে নিল। পারমিতার পাশ থেকে মলমটা বের করে খুব যত্ন করে তার লাগিয়ে দিল। তারপর তার হাতটাকে নিজের হাতের উপর আলতোভাবে বসিয়ে রাখলো, যেন ব্যথা না পায়। ফ্লাইট ল্যান্ড করার আগে পারমিতার ঘুম ভেঙে গেল। সে জেগে দেখলো তার মাথা অতনুর কাঁধে, আর হাতের উপরে হাত রাখা। হাতে মলম লাগানো দেখে যা বোঝার বুঝলো। এত ভালোবাসা পাবার যোগ্য সে তো নয়। অতনু তাকে এত ভালোবাসে দেখে আনন্দে চোখে জল এসে গেল। অ্যানাউন্সমেন্ট শুনে অতনু চোখ মেলে তাকাতেই পারমিতাকে চোখ মুছতে দেখলো। সে ভাবলো, বাবুজি তাকে ভুল বুঝে তার আচরণে কষ্ট পেয়েছে। সে কি বলবে বুঝতে না পেরে বলল যে, সরি, তুমি হাতে মলম না লাগিয়ে ঘুমিয়ে গিয়েছিলে। পারমিতা তার ঠোঁটে আঙুল দিয়ে চুপ করে দিয়ে কান্না ভেজা চোখে তাকিয়ে হাসলো। অতনু অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে পারমিতাকে। একই সাথে কান্নার হাসির মিশেলে তাকে এত সুন্দর দেখাচ্ছে যে মনে হয় ইন্দ্রলোকে গেলে সে অপ্সরাদেরও হারিয়ে দেবে। এয়ারপোর্টের বাইরে আসতেই তাদের জন্য নির্ধারিত গাড়িতে করে রওনা হলো তারা হোটেলে চেক ইন করার জন্য। ভোরের আলো তখনও ভালো করে ফোটেনি। শেষ রাতে নীলচে আলোর মাঝে রাস্তার সোডিয়াম বাতিগুলো অদ্ভুত সুন্দর দেখাচ্ছিল। পারমিতার কাছে গাড়ির জানালা দিয়ে যতদূর দেখা যায় সবই ভালো লাগছিল। এই প্রথম সে দূরে কোথাও বেড়াতে এলো। অফিসিয়াল ট্যুর হলেও লং জার্নির সময়টা সে ভালোই উপভোগ করছে। একটু বেশি যেন শীত শীত করছে তার। গায়ে চাদরটা খুলে ভালোভাবে জড়িয়ে নিল সে। অতনু তখন ঘুমিয়ে কাটা। ঘুমন্ত চেহারাটা যেন একটা নিষ্পাপ শিশুর আদলে গড়া। স্বপ্ন দেখছে বোধহয়, তাই ঠোঁটের কোণে এক চিলতে হাসি। এ কদিন যা গেছে তারপর আজ যেন শান্তিতে ঘুম এসেছে। তার না বলা অনেক কথাও বুঝে যায় সে। তাদের মধ্যে যেন একটা অদৃশ্য মাধ্যম আছে মনের কথা প্রকাশ করার। কেউ কিছু না বলেও কত কথা বলে যায়। মেরিন ড্রাইভ দিয়ে গাড়িটা এগোতে লাগলো। পারমিতা গাড়ির সিটে গায়ে দিয়ে দিল, আবার একটু যেন চোখ লেগে আসলো তার। গাড়িটা থামতেই দুজনের ঘুম ভেঙে গেল। নেমে এসে লাগেজ টেনে ভেতরে ঢুকতেই রিজার্ভ করা হোটেল রুমের চাবি বুঝে নিয়ে যার যার রুমে ঢুকে। দরজায় কড়া নাড়ার শব্দে পারমিতা একটু অবাক হলো। দরজাটা খুলে দেখে অতনু দাঁড়িয়ে। সে কিছু বলার আগেই তার চোখ দু হাতে ঢেকে বলল, চুপচাপ চলো তো আমার সাথে। কোথায় নিয়ে যাচ্ছ আমায়? বলল পারমিতা। আমাকে কি ভরসা করা যায়? অতনু জানতে চাইল। এখন পর্যন্ত তো মনে হচ্ছে যায়, পরের কথা জানি না। তাহলে এখন নয় ক্ষণিকের জন্য অন্ধবিশ্বাসটা ধরে রাখো আমার। সত্যি বলে হাসলো অতনু। হেঁটে হেঁটে অনেকটা দূর চলে এসেছে বলে মনে হলো পারমিতার। সে বলল, আর কত দূর জনাব? এই তো চলে এসেছি, আর একটু ধৈর্য ধরো। এভাবে কি হাঁটা যায়? তা আবার শাড়ি পরে। হোঁচটকে পড়ে গেলে কি কেলেঙ্কারিটাই না হবে। আরে পড়বে না, আমি আছি তো নাকি?
কিছু দূর যেতে পারমিতার কানে ভেসে আসতে লাগলো সমুদ্রের ঢেউয়ের গর্জন। চোখ থেকে মনে হয় হাত সরে গেল। ধীরে ধীরে চোখ মেলতেই দেখলো সেই নীল জলরাশি আর ঢেউয়ের ফুলে ফেপে গর্জে ওঠা অপার্থিব সৌন্দর্য। অবাক বিস্ময়ে চেয়ে দেখতে লাগলো প্রকৃতির রূপ। অতনুর দিকে তাকিয়ে সে বলল, তুমি এজন্য আমাকে এত জোর করে আনলে টুরে? অতনু মৃদু হাসলো। পারমিতা বলল, তুমি সমুদ্র ভালোবাসো অতনু, আমি তোমাকে ভালোবাসি পারমিতা। পারমিতা মুচকি এসে অতনুর হাতটা ধরলো, তারপর তাকে সাথে করে এক ছুটে নেমে গেল সমুদ্রের জলে। অতনু অবাক চোখে তাকিয়ে রইল, আর পারমিতা বলল, স্বপ্নের মানুষটার আসলে আজ তোমায় বসালাম। অতনু পারমিতার মুখটা দুহাতে তুলে ধরে তার কপালে চুম্বন এঁকে দিল। পারমিতা লজ্জায় মাথা নত করে অতনুর বুকে যেন মিশে যেতে চাইল। তাদের এই মধুর আলিঙ্গনের সাক্ষী হয়ে রইল প্রভাতে উদীয়মান সূর্যের কিরণ। এক নতুন সূর্যোদয় যেন তাদের জীবনকে রাঙিয়ে দিতে রাত সাক্ষীর ভূমিকায় থাকলো। তারপর দুজনেই যেন ক্ষণিকের জন্য নীরব থেকে অনুভবে সুখ খুঁজে নিতে চাইল। একসময় অতনু বলে উঠল, তুমি খুশি হয়েছে তো পারমিতা? খুব খুশি আমি। অতনু হেসে বলল, সমুদ্র ভালো লেগেছে তোমার? অনেক ভালো, জোর দিয়ে বলল পারমিতা। আর আমি? বলে অতনু জিজ্ঞাসা দৃষ্টিতে চাইল। তুমি? জানি না, যাও বলে এক পা করে পিছিয়ে পারমিতা দৌড় লাগালো। আর অতনু তাকে দৌড়াতে দৌড়াতে এসে কোমর জড়িয়ে ধরলো। তারপর দুজনের প্রাণ খোলা হাসির আওয়াজ যেন সমুদ্রের গর্জনকেও হার মানালো। সবকিছু ছাপিয়ে তাদের সঙ্গ সুখটাই যেন আর সবার চোখে পড়লো। অন্যান্য যারা সূর্যোদয় দেখতে এসেছিল বিচে, তারা চেয়ে রইল তাদের দিকে। একজন ফটোগ্রাফার ক্লিক ক্লিক করে কটা ছবি তুলতে পারমিতার অন্তরাত্মা যেন কেঁপে উঠল। সে ভয় পেয়ে অতনুর দিকে তাকিয়ে তার হাতটা শক্ত করে ধরল। অতনু এগোতেই ফটোগ্রাফার ছেলেটা হাসি মুখে বলল, স্যার, এই সুন্দর মুহূর্তগুলো তো ক্যামেরা বন্দি না করলেই নয়। ছবিগুলো হাতে পেলে বুঝবেন যে কত অমূল্য। তারপর অতনুর কাছ থেকে হোটেলের নাম আর রুম নম্বর নিয়ে বলল, সন্ধ্যায় দিয়ে আসবো। অতনু জানতে চাইল, ছবি কি আরো তুলেছ? ছেলেটা বলল, আপনার আর ম্যাডামের একসাথে বেশ কটা তুলেছি, ওর কটা সিঙ্গেল পিক তুলে দিও। বলে তাকাতেই দেখলো পারমিতা পাশে এসে দাঁড়িয়েছে। পারমিতা অতনুর কানে মুখ নিয়ে বলল, আমার একা ছবি দিয়ে হবেটা কি? অতনু বলল, স্মৃতি হয়ে থাকবে তোমার কাছে, আর কাপল পিকগুলো আমি নিয়ে যাব। পারমিতা আরেক তিন নয়নে চেয়ে রইল। তার এই বন্ধন যে ক্ষণিকের সুখ আর তারপরে বিচ্ছেদ, সেই বেদনার সুর যেন সে এখন থেকে শুনতে পাচ্ছে। হোটেলে ফিরে এসে যার যার রুমে ঢুকে স্নান করে রেডি হয়ে নাস্তা সেরে নিল দুজনেই। তারপরে কনফারেন্সের জন্য ছুটলো ফাইলপত্র গুছিয়ে। পারমিতা একটু নার্ভাস বোধ করছিল, যদিও তবু অতনু পাশে আছে বলে সাহস পেল। অন্যান্য যারা ছিল তাদের অনেকের সাথে কুশল বিনিময় হলো, আর সে খুব মন দিয়ে যতটা সম্ভব কনফারেন্স অ্যাটেন্ড করলো। নতুন অনেক কিছু জানতে পেরে ভালো লাগছিল তার। অতঃপর সবার সাথে লাঞ্চ করে বেরোতে পারলো তারা। অতনু জিজ্ঞেস করছিল যে সে বোর তো হয়ে যাচ্ছে না। শুনে পারমিতা বলল, তুমি পাশে থাকলে বোর হবার প্রশ্নই আসে না। তারপর দুজনে আর হোটেলে ফিরল না। সূর্য যখন মাথার উপর, তখন সেই পরন্ত বিকেলে সাগর তীরের তপ্ত বালুতে পা রেখে এগিয়ে গিয়ে অতনু একটা ছাউনির নিচে আশ্রয় হয়ে ঢেউয়ের আশ্রয় পড়া দেখতে লাগলো। পারমিতা এসে বসতে নিতে অতনু তাকে হাত টান মেরে নিজের দিকে নিয়ে আসলো। পারমিতার মুখ যেন রক্তিম বর্ণ ধারণ করলো। সে বলল, সবাই দেখছে। অতনু বলল, এখানে কারোর অন্যের জন্য নষ্ট করার মতো অত সময় নেই, সবাই নিজ নিজ কাজে মত্ত। বলে দুষ্টমি ভরা চোখে তাকালো পারমিতার দিকে। পারমিতা লজ্জা পেয়ে বলল, তুমি সমুদ্র দেখতে এসেছো না অন্য কিছু? আমি তো তোমাকে দেখতে এসেছি, যত কাছে থেকে দেখা যায়, বলে হাসলো অতনু। পারমিতা কনুই দিয়ে অতনুর পেটে গুঁতো দিয়ে বলে, তাই নাকি? কিন্তু আমার তো সমুদ্র দর্শনে আগ্রহ। তাহলে তুমি থাকো, আমি বরং যাই সাগরের কাছাকাছি। পারমিতা হাসি মাখা চেহারায় উঠে গিয়ে ধীর পায়ে বালু তটে হেঁটে হেঁটে সমুদ্রের দিকে যখন যাচ্ছিল, ঠিক তখনই সেই ফটোগ্রাফার এলো অতনুর কাছে। তাকে কিছু বলার সুযোগ না দিয়ে অতনু বলল, ঝটপট কটা স্ন্যাপ নিয়ে নাও ম্যাডামের, আর সাথে সূর্যাস্তের লালিমা ছড়ানো আকাশটা যেন ভালো মতো আসে। ফটোগ্রাফার শুনে ফিক করে হেসে দিয়ে বলে, স্যার, ওসব কেরামতি আমাদের শেখানো লাগে না, রোজই তো দেখছি।
তাই জানে কিভাবে ছবি তুলে দিলে মনে গেঁথে যাবে চিরকালের জন্য। অতনু মৃদু হেসে বলল, আচ্ছা কথা না বলে তাড়াতাড়ি তোলো, ম্যাডাম যেন বুঝতে না পারে। পারমিতা নিজের মনে সমুদ্রের ঢেউ গুনছে যেন, আর কোন দিকে তার খেয়াল নেই। ঢেউ এসে আশ্রয় পড়ছে তার পায়ে, ভীষণ ভালো লাগায় মন ছুঁয়ে যাচ্ছে। পটাপট কয়েকটা ছবি তুলে নিয়ে ফটোগ্রাফার ছোকরাটা বলল, স্যার আপনিও যান না, আরো কটা তুলে দেই। আপনাকে আর ম্যাডামকে মানিয়েছে ভালো, সেই জুটি আপনাদের। অতনু খুশি হয়ে বলল, সত্যি বলছিস? ছোকরা 32 পাটি বের করে বলে, ভগবানের দিব্যি স্যার, আপনাদের রোমিও জুলিয়েট ছাড়া কেউ কিছু বলবে না। অতনু উঠে যায় সমুদ্রের দিকে। পারমিতা যেখানটায় দাঁড়িয়ে আছে ঠিক তার পাশ ঘেঁষে দাঁড়ায়। দুজনেই একসাথে ঢেউ মাখে পায়ে, তারপর বালুতে বসে সূর্যের সমুদ্রে নিমজ্জিত হওয়ার সদৃশ অস্ত যাওয়া দেখে হোটেলে ফিরে যায়। পারমিতা ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে যখন ছেড়ে দেওয়া কাপড় বারান্দায় শুকোতে দিতে গেল, তখন সিবিউ হোটেল রুম দেখে তার চোখ ছানা বড় অবস্থা। অতনু যে তার জন্য এতখানি করবে তা সে ভাবতে পারেনি। তারপর চেয়ার টেনে বসে সমুদ্র দেখতে দেখতে ভাবলো, এখন ডিনার টাইম পর্যন্ত এতটা সময় জেগে থেকে সে কি করবে। ভাবতে না ভাবতেই রাজনকে একটা কল করা উচিত মনে হলো, অথচ সারাদিনে একবারও তার মনে হয়নি। রাজন কি ভাবছে কে জানে। রিং হচ্ছে। অতঃপর রাজন হ্যালো বলতে পারমিতা জানালো যে সে ভালো আছে আর কনফারেন্সে ভালো লাগছে তার। সেটা তোমার কণ্ঠ শুনে বুঝতে পারছি, বলল রাজন। পারমিতার মনে হলো তার হৃৎপিণ্ড যেন 1 সেকেন্ডের জন্য থমকে গেল। রাজন কি সব বুঝে ফেলেছে? তার নিজের অগোচরে মনের গহীনে যে খুশি লুকায়িত তা কি কণ্ঠস্বরে ধরা পড়ে গেছে? এসব ভাবনা যখন তাকে গ্রাস করছে, ঠিক তখনই রাজন বলে উঠল, কিছু বলছো না যে? কি বলবো? পারমিতা বলল, আমাকে বলার কিছু যদি নাই থাকে তবে কল ধরে না থেকে কেটে দিলেই পারো, বলল রাজন। তুমি ভালোভাবে থেকো, ঘরের খেয়াল রেখো, সময় মতো খেও। আর কিছু বলার জন্য খুঁজে পেল না পারমিতা। আচ্ছা রাখছি বলে রাজন কল রাখলো। পারমিতা চুপচাপ বসে ভাবতে লাগলো, শেষ কবে সে রাজনের সাথে একটানা দীর্ঘ সময় ধরে ফোনে কথা বলেছিল। তাদের সম্পর্কটা বোধহয় তার অনুমানের চেয়েও বেশি নিষ্প্রাণ। এসব ভাবনায় বোধ হয়ে যখন সে একাকার, ঠিক তখনই অতনুর কল আসলো। হ্যালো বলতে অতনু বলল, একা একা বসে আছো, তবু আসছো না কেন? রাজনকে কল দিয়েছিলাম, তার সাথে কথা বলছিলাম, তাই। বলতে নিয়েও যেন গিলে ফেললো কথাটা। পারমিতার মনে হলো রাজনের কথা তুলে অতনুকে সে আর দুঃখী করবে না। থাক না, দুদিন হাসি খুশি দুজনে। সে বলল, তুমি কি মনে করো তাই ভেবে আসিনি। তুমি নিজে থেকে আসলে আমি খুশি হব, আর কিছু ভাববার জন্যে। পারমিতা যেন চাবি দেওয়া পুতুলের মতো অতনুর কথায় নিজের রুম থেকে বের হয়ে ডোর লক করে অতনুর দরজায় নক দিল। অতনু তার উদ্ভ্রান্ত চেহারা দেখে বুঝতে পারল কিছু একটা খুব ভাবাচ্ছে তাকে। তাই সে যতটা উচ্ছ্বাস নিয়ে দরজা খুলেছিল, ঠিক ততটাই যেন হতাশ হলো। কি হয়েছে তোমার, বলবে আমাকে? সে শুকনো হেসে বলল, কই না তো, আমি ভালো আছি। না, তুমি আর আমার পারমিতা নেই। এ কাকে নিয়ে এসেছো বলো তো? পারমিতা শূন্য দৃষ্টিতে চেয়ে রইল। অতনু বলল, দেখো পারমিতা, আমি তোমাকে হয়তো একতরফা ভালোবাসি, কিন্তু তুমি বন্ধুত্বের খাতিরে সিম্পেথি দেখিয়ে আমাকে আশা জাগিও না। আমি তোমার বন্ধু কিংবা তোমার ভাষায় বস যাই হই না কেন, তোমার অনিচ্ছা সত্ত্বে তোমাকে ছোঁয়ার দৃষ্টতা যেন কখনো না করি, তা মনে প্রাণে চাইব। আমার ভালোবাসা যদি তোমার কাছে হ্যারাসমেন্ট বলে মনে হয়, তবে তার আগে আমার মরণ ভালো। পারমিতা অতনুর মুখে হাত রেখে তাকে থামায় আর বলে, ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিও। অতনু তাকে জড়িয়ে ধরে বিছানায় শুয়ে থাকলো, কিন্তু পারমিতার মনে যে দোলাচল তখনও চলছিল তা অতনু জানে না। ডিনার টাইমে তারা একসাথে হোটেলের ডাইনিং রুমে ডিনার সেরে এসে যার যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লো। পরদিন সকালে পারমিতা খুব ভোরে উঠে স্নান সেরে রেডি হয়ে তার প্রেজেন্টেশনের রিহার্সাল করতে থাকলো। তারপর অতনু এসে ডাকতে ব্রেকফাস্ট সেরে চুপচাপ চলে গেল কনফারেন্স অ্যাটেন্ড করতে। প্রেজেন্টেশন সে ভালোই দিল, সবার অনেক বাহবা পেয়ে মন একটু যেন হালকা লাগছিল। লাঞ্চের পর আজার কোথাও না গিয়ে সে মাথা ধরেছে বলে হোটেলে ফিরে নিজের রুমে শুয়ে থাকলো। অতনু নীরবে শুধু দেখে যেতে লাগলো পারমিতার নির্লিপ্ততা।
সে তার রুমে কিছু জরুরি কল করে বসে ভাবতে লাগলো, কেন হঠাৎ পারমিতা এত বদলে গেল। সূর্যাস্তটা আজ বারান্দায় বসে দেখলো পারমিতা। সিভিউ রুম হয়, এখান থেকেও বেশ দেখা যায়। সমুদ্রের ঢেউয়ের মতন উথাল পাতাল যেন তার মনের মধ্যে চলছে। রাত গভীর হলো, অতনু বারান্দায় এসে দেখে এক ফালি চাঁদ যেন আকাশটাকে সাজিয়ে রেখেছে আর জ্যোৎস্না বিলাচ্ছে। সে তাকিয়ে দেখে পাশের বারান্দায় অন্ধকারে বসে পারমিতা নিমেষ তাকিয়ে রয়েছে আকাশের পানে। দেখে যা বোঝার বুঝে আর দেরি না করে এসে পারমিতার দরজা নক করে। সে দরজা খুলতেই তার হাত ধরে কিছু না বলেই তাকে নিয়ে যায় সমুদ্র সৈকতে। জ্যোৎস্নায় যেন চারিদিক ভেসে যাচ্ছে। পারমিতার হাত ছেড়ে দিয়ে সে বলে, চেয়ে দেখো, পূর্ণিমা রাতে তোমার প্রিয় সমুদ্র কত সুন্দর দেখায়। পারমিতা তাকিয়ে দেখে সমুদ্রের জলে চাঁদের আলো পড়ে যেন চিকচিক করছে, আর চারিদিক ফকফকা আলো হয়ে আছে। বালু তটে যেন জ্যোৎস্নার আলোয় তাদের দুজনের দুটি ছায়া সুস্পষ্টভাবে দাঁড়িয়ে রয়েছে। পারমিতা সেদিকে তাকিয়ে থেকে হঠাৎ আপন মনে খুব ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সমুদ্রের দিকে পা বাড়ালো। ঢেউয়ের দিকে যেতে যেতে সে গভীর জলে নামলো। কি ঘটতে যাচ্ছে বুঝতে অতনুর একটু সময় লাগলো। সে দৌড়ে জলে নেমে পারমিতার কাছে গিয়ে তাকে টেনে নিজের দিকে ফেরাতে দেখে যে তার চোখ ভেসে যাচ্ছে কান্নার নোনা জলে। অতনু কিছু বুঝতে না পেরে তার কাঁধ ঝাঁকিয়ে তাকে জিজ্ঞেস করে, কি করতে যাচ্ছিলে তুমি? মরে যেতে চাও? কেন? পারমিতা অজর ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি কি করব বলে দাও, ভালোবাসি অতনু। তোমার থেকে নিজেকে কি করে দূরে সরিয়ে রাখবো বলে কান্নায় ভেঙে পড়ে। অতনু তার কান্না ভেজা মুখ দুহাতে তুলে ধরে পারমিতার ওষ্ঠে চুমু খেতে থাকে ক্রমাগত, যেন ভালোবাসা দিয়ে আজ সব কষ্ট ভুলিয়ে দেবে। একসময় পারমিতা সারা দিয়ে ওষ্ঠে ওষ্ঠ মিলিয়ে ভালোবাসা বিনিময় করে। একটানা চুম্বনে যেন দুজনেরই সময়ের হিসেব নেই। দুজনেই আজ দুজনের হতে প্রস্তুত। চন্দ্রালোকিত সেই সমুদ্র সৈকতে তাদের ভালোবাসা পূর্ণতা পায়। বন্ধুরা, গল্পের এই অংশ এখানেই শেষ। পরবর্তী অংশ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।